বিসিবি নির্বাচন পাতানো খেলা অভিযোগ তামিম ইকবালের। মনোনয়ন প্রত্যাহার করে ফিক্সিং বন্ধের দাবি সরে দাঁড়ালেন বিএনপিপন্থী প্রার্থীরাও। আপনারা বলেন বড় গলায় যে বাংলাদেশে ফিক্সিং বন্ধ করা লাগবে, আগে ইলেকশনের ফিক্সিং বন্ধ করে, পরে ক্রিকেটের ফিক্সিং বন্ধ করার চিন্তাটা করি। আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে জনগণ, বিচারের দাবিতে সোচ্চার বিএনপি। দুর্গাপূজার সময় অস্থিতিশীলতা চক্রান্তের অংশ বলছেন নেতারা। কয়েকটি দলের সমন্বয়ে আসছে মধ্যম পন্থার নতুন রাজনৈতিক জোট। কর্মসূচি ও ইস্যুভিত্তিক বার্তায় নির্ভর করবে সফলতা বলছেন বিশ্লেষকরা। রাজধানীতে নিম্নচাপের প্রভাবে বৃষ্টির পর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, ভোগান্তি। আগামী 3 দিন সারা দেশেই বৃষ্টির পূর্বাভাস। কয়েকবারে পানি উঠে মানে পানি নামতেছে না। দোকানে পানি উঠলে ফ্রিজ নষ্ট হয়, জিনিসপত্র নষ্ট হয়। বিসর্জনের আগে দেবী দুর্গাকে মন ভরে দেখার দিন নবমী। মণ্ডপে উৎসবের আমেজ, চণ্ডীপাঠ, মহাস্নান আর ভোগ আরতিতে ভক্তদের আরাধনা। দেবীর কাছে প্রার্থনা এটাই, অশুভ যা কিছু আছে তা সব দূরে যাক। দেশ থেকে এই মহামারী দুর্যোগে এই জন্য তিনি আমাদের মুক্তি দেন, এটাই আমাদের মা দুর্গার কাছে প্রার্থনা। স্বাগত। এখন দুপুরে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমরা দুজন। আমি মেহেরিন অ্যানি, আমি গালিব ইবনে রিয়াজ। শুরুতেই বিসিবি নির্বাচন প্রসঙ্গ। ক্রিকেট হেরে গেছে, এবারের নির্বাচন বিসিবির ইতিহাসে অন্ধকার অধ্যায় হয়ে থাকবে। স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে মনোনয়নপত্র প্রত্যাহারের পর এই কথা বলেছেন তামিম ইকবাল। তিনি বলেন, ক্রিকেটে ফিক্সিং বন্ধ করার আগে নির্বাচনে ফিক্সিং বন্ধ করতে হবে। এদিকে নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে তামিমের সঙ্গে সুর মিলিয়েছেন ইসরাফিল খসরু, রফিকুল ইসলাম সহ বিএনপি পন্থী সংগঠকরাও। আরও জানাচ্ছেন আরিফুল সাহাব। ক্রিকেট বাংলাদেশের আবেগ, সেটা নিয়ে মাঠে কিংবা মাঠের বাইরে নিত্য খেলা করেন কখনো ক্রিকেটাররা, কখনো বা ক্রিকেটের নীতি নির্ধারকরা, যেখানে বিভিন্ন সময় দেখা মিলেছে নানা নাটকীয়তার। বিসিবি নির্বাচনকে কেন্দ্র করেও মঞ্চস্থ হচ্ছে একের পর এক নাটক। শুরু থেকে সরকারি হস্তক্ষেপের অভিযোগ করে আসছিলেন তামিম ইকবাল সহ বেশ কয়েকজন ক্রীড়া সংগঠক। মাঝে গুঞ্জন ওঠে সমঝোতারও। তবে দুদক অভিযুক্ত 15 ক্লাব নিয়ে হাইকোর্টের স্থগিতাদেশ, পরবর্তীতে আবারও বাতিলের পর এবার নির্বাচন থেকে সরে দাঁড়ালেন সাবেক অধিনায়ক ও সভাপতি প্রার্থী তামিম ইকবাল। একই সঙ্গে তুলেছেন নানা অভিযোগ যে এখান থেকে এসে যে এই নোংরামির পাট আমরা থাকতে পারবো না। এখানে ধরেন বিভিন্ন ধরনের বিভিন্ন সময় অনেক ধরনের কথা বলা হয়েছে, বাট এন্ড অফ দ্য ডে আমার কাছে মনে হয় যে এই নোংরামির সাথে আমরা কোনো দিক থেকে কোনোভাবে পাট রাখতে পারবো না। এই ইলেকশন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য একটা কালো দাগ হয়ে গেল। আর এই ইলেকশনের পার্টের সাথে যারা আছে এরা আই এম শিওর তারাও বুঝতে পারেন যে ইলেকশনটা কোনো দিক থেকেই এটা একটা ইলেকশন ছিল না। অনিয়ম হলেই বিভিন্ন সময়ে আইসিসির নিষেধাজ্ঞার প্রশ্ন উঠেছে এদেশের ক্রিকেটে। তবে দেশের অভ্যন্তরীণ সমস্যা দেশেই সমাধান করতে চান ক্রীড়া সংগঠক রফিকুল ইসলাম বাবু। এছাড়া বিএনপির 3 জ্যেষ্ঠ নেতার ছেলে ইসরাফিল খসরু, ওমর শরীফ, মোহাম্মদ ইমরান ও ইয়াসির আব্বাস নির্বাচনে নানা অভিযোগ তোলার পাশাপাশি বলেছেন, মনোনয়ন প্রত্যাহার করলেও হাল ছাড়বেন না তারা। ক্রিকেট বোর্ডের নীতি নির্ধারক নির্বাচনে আচমকা নতুন মোড়ে এবার নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে কিনা সেটা নিয়েই মিলছে শঙ্কার আভাস। আরিফুল ইসলাম সাহাব, এখন, ঢাকা। তামিম ইকবালের নেতৃত্বে বিসিবি নির্বাচন থেকে মনোনয়ন প্রত্যাহার করেছেন বেশ কয়েকজন পরিচালক পদপ্রার্থী। এ নিয়ে বিস্তারিত জানাতে বিসিবি কার্যালয় থেকে যুক্ত আছেন সহকর্মী আরিফুল ইসলাম সাহাব। তামিমদের এই যে সরে দাঁড়ানো, এটি নির্বাচনে কোন ধরনের প্রভাব রাখবে, বিস্তারিত জানাবেন।
বিসিবি নির্বাচনের শুরু থেকেই তামিম ইকবাল সহ তামিম ইকবাল সমমনা বা তিনি যেই চিন্তাধারাতে বিসিবি নির্বাচনে আসছেন সেই সমমনায় যেই সকল ক্রীড়া সংগঠকরা ছিলেন তারা শুরু থেকে কিন্তু একটা অভিযোগ করে আসছিলেন যে সরকারি হস্তক্ষেপ করা হচ্ছে বিসিবি নির্বাচনে, যেখানে সুষ্ঠুভাবে বিসিবি নির্বাচনটা সম্পন্ন করার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। এই নিয়ে তারা এর আগে সংবাদ সম্মেলনও করেছেন, সেখানে তাদের দাবিটা উপস্থাপন করেছেন, নানা অনিয়মের অভিযোগ তারা তুলেছিলেন। পরবর্তীতে যেটা আমরা জানতে পেরেছি, সরাসরি হয়তো গণমাধ্যমে না আসলেও তারা পক্ষ বিপক্ষে মিলে একটা সমঝোতার চেষ্টা করেছেন, যেখান থেকে হয়তো যোগ্য প্রার্থীরাই বিসিবি নির্বাচনে চলে আসতেন। বিসিবি নির্বাচনের যে উত্তেজনা উত্তাপ সেটাও কিছুটা কমে গিয়েছিল সেই সমঝোতার গুঞ্জনেই। তবে শেষ পর্যন্ত যেটা ঘটলো যে সেই সমঝোতা শেষ পর্যন্ত আর মতানৈক্যে পৌঁছাতে পারেনি এবং দিন শেষে এসে গতকাল হাইকোর্ট যে রায় দিয়েছে, দুদক এর আগে 15 ক্লাব নিয়ে, ঢাকার 15টি ক্লাব নিয়ে অভিযোগ করেছিল, সেটাই হাইকোর্টে রায় শুনানি বাকি ছিল, অর্থাৎ এর আগে স্থগিতাদেশ দিয়ে রাখা হয়েছিল। গতকাল সেই রায়ের শুনানি হয়েছে এবং 15 ক্লাবকে বিসিবি নির্বাচনে অংশগ্রহণের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, যার পরিপ্রেক্ষিতে গতকাল সন্ধ্যার পর থেকে কিন্তু এক ধরনের গুঞ্জন ছিল যে বিএনপিপন্থী যেই ক্রীড়া সংগঠকরা রয়েছেন বা তামিম ইকবালের প্যানেলে যেই ক্রীড়া সংগঠকরা রয়েছেন, এখানে উল্লেখ্য যে তামিম ইকবাল বা বিএনপিপন্থী যেসব ক্রীড়া সংগঠক রয়েছেন তারা কিন্তু কেউই বলছেন না যে তারা প্যানেল করছেন, বাট নির্বাচন নিয়ে তাদের বিভিন্ন ধরনের অভিযোগ ছিল। সেই অভিযোগের জায়গাটাই তারা অনেকেই একমত হয়েছেন যে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে না, নির্বাচনে সরকারি হস্তক্ষেপ করা হচ্ছে এবং নির্বাচনে স্বেচ্ছাচারিতা করা হচ্ছে, নোংরামি করা হচ্ছে, এই ধরনের অভিযোগ তারা তুলেছেন এবং সেটারই পরিক্রমায় দিন শেষে এসে আজকে দুপুর 12টা পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের একটা সময় নির্ধারণ করা ছিল। সেই সময়ের মধ্যে প্রায় 15 জন ক্রীড়া সংগঠক কিন্তু মনোনয়ন প্রত্যাহার করেছেন। তামিম ইকবাল যেটা শুরু করেছিলেন, পরবর্তীতে অন্যান্য ক্রীড়া সংগঠক রফিকুল ইসলাম বাবু, বুরহানুল ইসলাম পাপ্পু, বিএনপির জ্যেষ্ঠ নেতার 3 ছেলে ইয়াসির আব্বাস, সাইদ ইব্রাহিম কিংবা ইসরাফিল খসরুর মতো প্রার্থীরাও কিন্তু নাম প্রত্যাহার করে নিয়েছেন এবং প্রত্যেকের একই ধরনের অভিযোগ, সুষ্ঠু নির্বাচন হচ্ছে না। বিসিবি নির্বাচনে যেই ধরনের হস্তক্ষেপ হচ্ছে সেটাকে তারা ইতিহাসেরই কালো অধ্যায় হিসেবে তুলে ধরার চেষ্টা করেছেন। 5 আগস্ট পরবর্তী সময়ে এই ধরনের পদক্ষেপটা আসলে কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়, এটাই তারা বলছেন। এখন বিসিবি নির্বাচনে এই হেভিওয়েট প্রার্থীরা যারা মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিলেন, তাদের প্রত্যাহারের পর বিসিবি নির্বাচনটা আসলে এক প্রকার শঙ্কার মুখে পড়ে গেছে, কারণ যারা ছিলেন তারা ঢাকার ক্লাব ক্রিকেটে বেশ অবদান রেখেছেন, এটা তো মানে ওপেন সিক্রেটের মতোই। তবে এর বিপরীতে যে সকল প্রার্থী রয়েছেন, এখন এই যে 15 জন প্রার্থী তারা নাম প্রত্যাহার করে নিলেন, তাদের বিপরীতে যদি হয়তো সমান সংখ্যক প্রার্থী থাকে কিংবা আরও বেশি থাকে, তাহলে সেই ক্ষেত্রে হয়তো বা বিসিবি নির্বাচনটা শেষ পর্যন্ত আগাতে পারে। তবে সেটা আসলে শেষ পর্যন্ত বিসিবি নির্বাচনটা সম্পন্ন হবে কিনা, নির্বাচন কমিশন এখন পর্যন্ত আমাদেরকে কিছু বলেনি বা বিসিবি পক্ষ থেকে আমাদেরকে এখন পর্যন্ত কিছু জানানো হয়নি। তার কারণে সেই বিষয়টা এখন পর্যন্ত আমার মনে হয় যে দোদুল্যমান পেন্ডুলামের মতো। নির্বাচন কমিশন যখন কথা বলবে তখন পক্ষ বিপক্ষ মিলে, এবং আজকে যারা মনোনয়নপত্র প্রত্যাহার করলেন তাদেরও একটা মানে বৈঠকে বসার কথা রয়েছে, তারপরে হয়তো বা বিসিবি নির্বাচনের ভবিষ্যৎ কি হবে সেটা নিয়ে জানা যাবে। আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয় আইন আদালত বা সরকার নয়, জনগণ সিদ্ধান্ত নেবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ডাক্তার AZM জাহিদ। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় কথা বলেন তিনি। এদিকে দুর্গাপূজার সময়ে পাহাড়ের অস্থিতিশীলতা জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্তের অংশ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিস্তারিত প্রতিবেদন। হঠাৎ অশান্ত হয়ে ওঠা খাগড়াছড়ির সহিংস ঘটনার বিশ্লেষণ চলছে আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে রাজনৈতিক মহলেও। বুধবার সকালে রাজধানীর পল্টনে পূজা মণ্ডপ পরিদর্শনে এসে এ নিয়ে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি দাবি করেন পাহাড়ের সাম্প্রতিক অস্থিরতা জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্তের অংশ। এ সময় বিএনপির এই নেতা আরো বলেন, যারা শেখ হাসিনার পতন মানতে পারেনি তারাই পরিকল্পিতভাবে পূজার সময় পাহাড়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে। আজকে পাহাড়ে অশান্তি কেন, কি এমন ঘটনা হয়েছে এই পূজার সময়? সেখানেও তো অনেক হিন্দু সম্প্রদায়ের মানুষ আছে, সেখানে হঠাৎ করে অশান্তি তৈরি করা হলো কেন? সারা দেশকে ওই দিকে দৃষ্টি নিবদ্ধ করা হলো কেন এই উৎসবের মুহূর্তে? এটা পরিকল্পিত। বাংলাদেশকে অস্থিতিশীল করার একটা জাতীয় আন্তর্জাতিক চক্রান্ত। যারা শেখ হাসিনার পতনকে মেনে নিতে পারেনি তারাই এই চক্রান্ত করে যাচ্ছে যে এই দুর্গাপূজার সময় এমন কিছু ঘটনা ঘটাতে হবে যাতে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয় বিদেশে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে প্রবীণদের ভাবনা শীর্ষক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে আইন আদালত বা সরকার নয়, সিদ্ধান্ত নেবে জনগণ। যে নিষিদ্ধের বিষয়টা কাকে গ্রহণ করবে বা করবে না এটা জনগণের বিষয়। এটা কোনো অবস্থাতেই আইন আদালত
অথবা সরকারি সিদ্ধান্তে যে করার যে প্রক্রিয়া, এটার সাথে বিএনপি কিন্তু সবসময় দ্বিমত পোষণ করেছে। এই গণহত্যাকারী এবং এটার যারা আদেশ দিয়েছে তাদেরকে আইনের আওতায় এনে যথাযথ বিচার করা, কাজে তাদের বিচারের ব্যাপারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময়ই সোচ্চার ছিল, এখনো আছে। যুক্তরাষ্ট্র সফরকালে একটি সাক্ষাৎকারে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের রাজনীতি নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মন্তব্য নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে বলেও মন্তব্য করেন ডক্টর AZM জাহিদ। শারমিন পুতুল, এখন, ঢাকা। আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনা নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। দুপুরে বরিশালে শঙ্কর মঠ পূজা মণ্ডপ পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। বিদেশীয় গণমাধ্যমের প্রধান উপদেষ্টার সাক্ষাৎকার প্রসঙ্গে তিনি বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া তিনি আরও বলেন, পাহাড়কে যারা অশান্ত করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। এ সময় তিনি হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন। বাস্তবিক অর্থে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধটা উইথড্র হবে এই ধরনের কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না, আমি অন্তত দেখতে পাচ্ছি না। বরং আমি যেটুক জানি যে আমাদের আন্তর্জাতিক অপরাধ আদালতে যে প্রসিকিউশন টিম আছে সেই টিমের পক্ষ থেকে সংগঠন হিসাবে আওয়ামী লীগের বিচার চাওয়ার একটা পদক্ষেপ বরং নেওয়া হচ্ছে। বিএনপি জামাতের বাইরে রাজনীতিতে তৃতীয় শক্তির উত্থান ঘটাতে চায় এনসিপি, গণসংহতি আন্দোলন, গণ অধিকার পার্টি, এবি পার্টি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। অপেক্ষাকৃত তারুণ্য নির্ভর এসব দলের শীর্ষ নেতারা দাবি করছেন তাদের জোট হবে মধ্যম পন্থার। তবে বাংলাদেশে এরই মধ্যে মধ্যম ধারার রাজনীতির চর্চা আছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। এমন প্রেক্ষাপটে নতুন করে মধ্যম পন্থার রাজনৈতিক জোট কতটা পথ পাড়ি দেবে সেই উত্তর খুঁজেছেন হোসেন জাহিদ। মধ্যমপন্থার রাজনীতির প্রতিশ্রুতি নিয়ে 28 ফেব্রুয়ারি যাত্রা শুরু করে 24-এর অভ্যুত্থানের সংগঠকদের রাজনৈতিক দল এনসিপি। রাষ্ট্রে বিদ্যমান জাতিগত, সামাজিক, লিঙ্গীয়, ধর্মীয় আর সাংস্কৃতিক মূল্যবোধ ও বৈচিত্র্য রক্ষার মাধ্যমে এই মধ্যমপন্থার সূচনা করতে চায় বলে জানিয়েছিলেন তারা। আমরা এমন একটি রাজনৈতিক সংস্কৃতির বিকাশ চাই যেখানে সমাজে ও রাষ্ট্রের সর্বস্তরে বিভেদের বদলে ঐক্য, প্রতিশোধের বদলে ন্যায় বিচার এবং পরিবারতন্ত্রের বদলে মেধা ও যোগ্যতার মানদণ্ড প্রতিষ্ঠিত হবে। একই ধ্যান ধারণায় বিশ্বাস রাখে এমন দলগুলোর সাথে জোটভুক্ত হওয়া যায় কিনা সেই লক্ষ্যে সম্প্রতি দলের ভেতরে বাইরে জোর আলোচনা চলছে। এই যারা আমরা একই আদর্শ ভিত্তিক বাংলাদেশ পন্থার রাজনীতিটা করছি, আমাদের জায়গা থেকে আমাদের একসাথে একটা যদি মুভ হয়, এটা জনগণের প্রত্যাশা তাদের জায়গা থেকে। সো আমরা সেই জায়গায় কাজ করছি। এটা এখন ইলেকটোরাল অ্যালায়েন্সে যাবে না অন্য কোনো ফরম্যাটে যাবে নাকি ইউনাইটেড হওয়ার দিকে যাবে, এটা সামনের নির্বাচনের অনেক ইকুয়েশন এবং সিচুয়েশন সেটা নির্ধারণ করে দিবে। আলাদা আলাদা করে নিজের এই ক্ষেত্রে নির্বাচন কেন্দ্রিক যে শক্তি এটা প্রদর্শনের চেয়ে আমরা একসাথে যদি ঐক্যবদ্ধভাবে কাজ করি, আমরা মনে হয় এখানে বেটার একটা রেজাল্ট পেতে পারি। গত 18 এবং 29 সেপ্টেম্বর রাজধানীর একটি হোটেলে রুদ্ধদ্বার বৈঠকে অংশ নেন সমমনা দলগুলোর নেতারা। এনসিপি ছাড়াও সেই বৈঠকে অংশ নেয় গণসংহতি আন্দোলন, গণ অধিকার পার্টি, এবি পার্টি সহ গণতন্ত্র মঞ্চের আওতাভুক্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা। বাংলাদেশের রাজনীতিতে তৃতীয় শক্তির আবির্ভাব নিয়ে এক ছাতার নিচে আসার ব্যাপারে ইতিবাচক তারা। আমরা একটা জনগণের স্বার্থের জোট গঠন করতে চাই, যেটা জনগণের পক্ষে একটা গণতান্ত্রিক ব্যবস্থা, একটা গণতান্ত্রিক অর্থনৈতিক সামাজিক কর্মসূচি তারা আনতে পারবে, যেখানে মানুষের অধিকার এবং সুযোগের সমতা প্রতিষ্ঠা হবে। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের পরে একটা মধ্যপন্থার রাজনীতির কিন্তু সংকট ঘনীভূত হয়েছে। একদিকে বিএনপি, অন্যদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আপনার ইসলামিকদের এক ধরনের উত্থানের কথা অনেকে বলছে। আওয়ামী লীগের এই শূন্যতা যাতে নতুন একটা শক্তির দ্বারা পূরণ হয়, কারণ রাজনীতিতে শূন্যতা এটা কোনোভাবেই আসলে ভালো ফলাফল বয়ে আনবে না। অবশ্য মধ্যম পন্থার রাজনীতি বলতে এই দলগুলো যেসব সূচনা করতে চায়, বিএনপি দীর্ঘদিন সেই ধারার রাজনীতি করে আসার দাবি করে আসছে। এমনকি জামায়াতে ইসলামীর সাম্প্রতিক রাজনৈতিক কর্মসূচিতেও অনেকটা মধ্যম পন্থার আঁচ পাওয়া যায়। এজন্য বিএনপি জামাতের বাইরে মধ্যম পন্থা নামে নতুন জোটের উত্থান কতটুকু সফল হবে তা পরিষ্কার হবে শেষ পর্যন্ত এসব দলগুলোর কর্মসূচি ও ইস্যু ভিত্তিক বার্তা থেকে। তেমনটাই মনে করেন এই অধ্যাপক। তাদের যে সাম্প্রতিক অভিজ্ঞতা, বিরাট একটা তরুণ জনগোষ্ঠীর
মনোভঙ্গি বুঝতে পারার তাদের যে সক্ষমতা, সেটা আমি মনে করি যে তাদের একটা বড় শক্তি। এখন তারা আসলে আদর্শিকভাবে বা দলীয় উদ্দেশ্যের ব্যাপারে, কর্মসূচির ব্যাপারে কতটা একমত, সেটাই হয়তো একটা বড় প্রশ্ন থাকতে পারে। কিন্তু এর বাইরে উঠে তারা যদি একটা মধ্যম পন্থার রাজনীতিতে বাংলাদেশে এগিয়ে যেতে চায় এবং যে সমস্ত দলগুলো মধ্যম পন্থার রাজনীতি করতে চায়, তাদের মধ্যে তারা একটা যোগসূত্র হিসাবে কাজ করতে পারে বলে আমার মনে হয়। মধ্যমপন্থার আদর্শ দলগুলোর নেতারা কতটুকু ধারণ করছেন সেটাও জোটের ভবিষ্যৎ নির্ধারণ করবে বলেও মত দিয়েছেন তিনি। এরা যদি মধ্যমপন্থী বলে নিজেদের দাবি করেন, তাহলে বলতে হবে যে তারা চিন্তা চেতনায় তারা সবাইকে নিয়ে অন্তর্ভুক্তিমূলক, তারা ধর্ম বলেন বা অন্য ভিত্তিক যে আধুনিক কাঠামোগুলো আছে তার যে মৌল জায়গাগুলো, সেই জায়গাগুলো একটা মধ্যমপন্থা তারা অবলম্বন করেন। হোসেন জাহিদ, এখন ঢাকা। একটা বিষয়, দেবী দুর্গাকে প্রাণ ভরে দেখার দিন মহানবমী। সকালে বিহিত পূজার মধ্য দিয়ে শুরু হয় নবমীর আনুষ্ঠানিকতা। অঞ্জলি নিবেদন, প্রসাদ বিতরণ আর আরতি দেওয়ার মধ্য দিয়ে দেশব্যাপী পালিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব। এ নিয়ে আরও জানাচ্ছেন তানজিলা খান মিম। আশ্বিন মাসে শুক্লপক্ষের চন্দ্রের নবমী তিথিতে শুরু হওয়া মহানবমী পূজার দিনে বিষণ্ণতার মেঘ জমে সনাতন ধর্মাবলম্বীদের মনে। কারণ আর একদিন পরেই বিদায় নেবেন গৌরী। তাই এদিনই বলা হয়ে থাকে দুর্গোৎসবের অন্তিম দিন। রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে নবমীর সকালে 108টি দ্রব্য দিয়ে সপ্তধারার জলে দেবীকে মহাস্নান করিয়ে শুদ্ধ করা হয়। এরপর সকাল 8:40-এ চণ্ডীপাঠ সহযোগে 108টি দ্রব্য দিয়ে চলে বিহিত পূজা। এ সময় যজ্ঞের মাধ্যমে দেয়া হয় আহুতি। পূজা শেষে ভক্তদের কীর্তন বন্দনা, পুষ্পাঞ্জলি এবং প্রসাদ বিতরণ করা হয়। মা তারা সবার মঙ্গল করে, সবাইকে ভালো রাখে, দেশের মঙ্গল করে, জাতির মঙ্গল করে। সন্ধ্যা আরতি দেখবো, যেহেতু আসলে শেষ আরতি এবারে দুর্গাপূজার। এই সময়টা একটা আমাদের পূজার আমেজ থাকে, ঢাকা শহর সেজে ওঠে, তারপরে মেঘে যে শরৎকাল থাকে, এটা একটা অন্যরকম একটা অনুভূতি। দেশের জন্য ভালো পরিস্থিতি যেরকম ভাবে চলছে, আরো যেন ভালো পরিস্থিতিতে যায় দেশ। মা চলে যাবেন কালকে, ওইটা একটু অশান্তি, একটু মনের ভিতরে একটা অস্থিরতা। মহানবমী তিথিতে মা দুর্গা পূজিত হন দেবী সিদ্ধিদাত্রী রূপে। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, দেবী এই রূপে ভক্তদের পার্থিব আকাঙ্ক্ষা পূরণ এবং অজ্ঞানতা দূর করে জ্ঞান দান করেন। আধ্যাত্মিক, আদিদৈবিক, আদিভৌতিক এই ত্রিবিধ অবস্থানে আমাদের মধ্যে শত রজতম এই সব থেকে আমরা যেন সিদ্ধি লাভ করি, সাকসেস লাভ করি, পূর্ণভাবে 16 আনা পূর্ণ লাভ। হিন্দু শাস্ত্রমতে মহানবমী বা দুর্গা নবমী হল আসরিক শক্তিবধে বিজয়ের দিন। মহিষাসুর নিধনের সময় দেবী দুর্গা প্রচণ্ড ক্রোধে কৃষ্ণবর্ণ রূপ ধারণ করেছিলেন। তাই পূজার এই আচারে দেবীকে চামুণ্ডা রূপে পূজা করা হয়, অর্থাৎ যিনি চণ্ড ও মুণ্ডের বিনাশিনী। নবমী তিথি শুরু হয় মঙ্গলবার সন্ধি পুজো দিয়ে। অষ্টমী তিথির শেষ 24 মিনিট ও নবমীর শুরুর প্রথম 24 মিনিট জুড়ে চলে এই পূজা। মূলত দেবী চামুণ্ডার পূজা হয় এ সময়। 108টি মাটির প্রদীপ জ্বালিয়ে 108টি পদ্ম ফুল নিবেদন করা হয় দেবীর চরণে। বুঝিয়েই বিদায় ধ্বনি বাজে, তাই কি তোমার চোখের কোণে জল? নবমীর সিদ্ধিধাত্রী নবরূপা সাজে, সবার চোখ করে ছলছল। অসুরকে বধ করার জন্য কৈলাস থেকে মর্তলোকে যে দেবী দুর্গার আবির্ভাব হয়েছিল ভক্তদের মাঝে, তার বিদায়ের ঘনঘটা বাজায় সকলের মনেই বাজছে এমন সুর। আর একদিন পরে বিজয়া দশমীতে বিহিত পূজার সমাপন এবং বিসর্জনের মধ্য দিয়ে বিদায় নেবেন দেবী দুর্গা। আর শেষ হবে এবছরের শারদীয় দুর্গোৎসব। তানজিলা খান মিম, এখন ঢাকেশ্বরী মন্দির, ঢাকা। এবার জানাবো জাতিসংঘ সাধারণ পরিষদের খবর। রোহিঙ্গা সংকট নিরসনে গৃহীত উদ্যোগগুলো অপর্যাপ্ত উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, তাই দেশটিকে এর সমাধান করতে হবে। রাতে বাংলাদেশ সরকার ও জাতিসংঘের উদ্যোগে নিউ ইয়র্কে রোহিঙ্গা বিষয়ক উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলনে 7টি প্রস্তাব তুলে ধরেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, রোহিঙ্গাদের রাখাইনে দ্রুত প্রত্যাবাসনের কাজ শুরু করাই একমাত্র সমাধান। সম্মেলনে রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্র 60 মিলিয়ন এবং যুক্তরাজ্য $36 মিলিয়ন অনুদানের ঘোষণা দেয়। নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন মাহমুদ রাকিব।
Distinguished representative of the UN, কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প থেকে উঠে আসা তরুণ সাইয়েদ আলা জীবনের নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পের প্রথম শিক্ষার্থী হিসেবে এখন পড়ছেন নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে। ৮ বছর আগে ভিটে মাটি হারিয়ে নিঃস্ব হয়ে মিয়ানমার থেকে টেকনাফে আশ্রয় নেয় এই তরুণ বাংলাদেশের উদ্যোগে জাতিসংঘ আয়োজিত বিশ্বমঞ্চে দাঁড়িয়ে দৃঢ় কণ্ঠে বর্ণনা করলেন আরাকান আর্মির অত্যাচারের কথা। our hearts cry to see the brutality of military you face every day. Where is justice for Rohingya? The UN must mobilize resources to empower Rohingya. Long live Arakan! সমস্যা সমাধানে বিশ্বকে বাংলাদেশের পাশে থাকার আহ্বান জানান রোহিঙ্গা তরুণ। We hope that international pressure, international law would end the impunity. But our suffering continues. The time to act is now. The lives of hundreds of thousands of Rohingya depend on the decision you make in this assembly. রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত জাতিসংঘের উচ্চ পর্যায়ের প্রথমবারের মতো এত বড় পরিসরের সম্মেলনে অংশ নেন বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ রাজনীতিবিদ, কূটনীতিক ও মানবাধিকার কর্মী। অনুষ্ঠানে কথা বলেন মিয়ানমার ও চীন সহ প্রায় 150 দেশের প্রতিনিধি। I thank Professor Muhammad Yunus, Chief Advisor of the Interim Government of Bangladesh, for his leadership and for his commitment to finding a lasting solution. Yet, despite enormous challenges, Bangladesh continues to host them, setting an example to the rest of the world. The international community must fulfill its duty to protect refugees. For the Security Council to refer the whole situation in Myanmar to the International Criminal Court. Finally, we need to heed the Rohingyas' calls for peace and freedom. জাতিসংঘ সদর দফতরের অ্যাসেম্বলি হল রুমের সম্মেলনে বিশ্ব নেতাদের উদ্দেশ্যে রোহিঙ্গা সংকট সমাধানে সুনির্দিষ্ট বার্তা দেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, রোহিঙ্গা সংকটের শিকার বাংলাদেশ, প্রভাব পড়ছে দেশের আর্থিক, সামাজিক ও পরিবেশের উপর। Bangladesh is a victim of the crisis. We are forced to bear huge financial, social and environmental costs. Criminal activities including narco flows into Bangladesh through Rakhine threaten our social fabric. সংকটের একটি টেকসই সমাধানের লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে 7টি প্রস্তাব দেন ডক্টর মোহাম্মদ ইউনুস। বলেন, রোহিঙ্গাদের রাখাইনে দ্রুত প্রত্যাবর্তনের কাজ শুরু করাই এই সংকটের একমাত্র সমাধান, যা শুরু করতে হবে মিয়ানমারকেই। Rohingya crisis originated in Myanmar. Its solution lies in Myanmar. The international community must put effective pressure on Myanmar and the Arakan army to immediately stop persecution of the Rohingyas and start working for their expeditious repatriation to Rakhine. It is the only solution of the crisis. ডক্টর ইউনুস বলেন, রোহিঙ্গা সংকট নিরসনে গৃহীত জাতিসংঘের উদ্যোগগুলো অপর্যাপ্ত, যাতে আন্তর্জাতিক তহবিল উদ্বেগজনকভাবে ঘাটতির মুখে পড়েছে। Mobilize international support to stabilize Rakhine and place international civilian presence to monitor stabilization. Mobilize donor contribution to fully fund the joint response plan. সম্মেলনে প্রধান উপদেষ্টা ছাড়াও বাংলাদেশ থেকে উপদেষ্টা পরিষদের 2 সদস্য, এনসিপির আখতার হোসেন ও তাসনিম জারাও অংশ নেন। জাতিসংঘ আয়োজিত এই রোহিঙ্গা সম্মেলনে বিশ্ব সম্প্রদায়ের সামনে রোহিঙ্গা সংকট সমাধানে প্রধান উপদেষ্টা 7টি সুনির্দিষ্ট বার্তা প্রদান করেছেন। একই সঙ্গে তিনি বলেছেন, বাংলাদেশে যে রোহিঙ্গা সংকট সৃষ্টি হয়েছে তার সমাধানে শুধু বাংলাদেশ নয়, বরং পুরো বিশ্বকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি তিনি বলেছেন, রোহিঙ্গা সংকট সৃষ্টি হয়েছে মিয়ানমারের জন্য, তাই এই সংকট সমাধান করতে মিয়ানমারকে সবার আগে এগিয়ে আসতে হবে। মাহমুদ রাকিব, এখন জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। মৌসুমী জলবায়ু ও বঙ্গোপসাগরের সৃষ্ট লঘু চাপের কারণে গত 24 ঘন্টায় রাজধানীতে 206 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এতে জলাবদ্ধতা হয়ে পড়ে নিউ মার্কেট, ধানমন্ডি, মতিঝিল, মোহাম্মদপুর সহ রাজধানীর অনেক সড়ক ও অলিগলি। নিম্নচাপের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে। এ নিয়ে আরও জানাচ্ছেন মেহেরাব সুমন। রাতভর বৃষ্টিতে তলিয়ে গেছে শহর, হাঁটু পানি জমে যায় মতিঝিল, মিরপুর, ধানমন্ডি, নিউ মার্কেট, আজিমপুর, বাড্ডা, সচিবালয়, তেজগাঁও সহ রাজধানীর বিভিন্ন সড়কে। বেলা বাড়লেও জলাবদ্ধ পরিস্থিতির উন্নতি হয়েছে সামান্যই। পূজার ছুটি শুরু হওয়ায় সড়কে তেমন চাপ না থাকলেও ভোগান্তিতে পড়েন দিনমজুর ও শ্রমজীবীরা। কিছু কিছু জায়গায় এমন পানি বাঁধা বাড়ছে, তার ভিতরে আবার গাড্ডা আছে, আমাদের নানান রকম সমস্যা হয়।
অফিসে যেতেছি কামের একটা ভোগান্তি, রিক্সা পাওয়া যায় না, অটো পাওয়া যায় না, বৃষ্টির কারণে তো অনেক ঝামেলা ভাই। পানি আমরা দোকানপাট খুলতে পারি না, পানি অনেক মালামাল নষ্ট হয়ে গেছে, এখন এগুলো নিয়ে আবার শুকাইতে হবে। পানি উঠলে দোকানের ভিতরে উঠে যায়, আর দোকানে পানি উঠলে ফ্রিজ নষ্ট হয়, জিনিসপত্র নষ্ট হয়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে মধ্য পশ্চিমবঙ্গ সাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ায় গত 24 ঘন্টায় রাজধানীতে 206 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সেই সঙ্গে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। এই যে লঘুচাপটি আজকে সকালে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে, সেটি আরও শক্তিমত্তা অর্জন করে আগামীকালের মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে। সুস্পষ্ট লঘুচাপের প্রভাব এবং মৌসুমী বায়ু সক্রিয়তার কারণে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এবং এই ভারী থেকে অতি ভারী বর্ষণের ফলে ঢাকা এবং চট্টগ্রাম মহানগরের কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে। নিম্নচাপের কারণে আগামী 3 দিন দেশের সব বিভাগেই বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, যে কারণে চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে পাহাড় ধসের আশঙ্কাও রয়েছে। ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনা রয়েছে। জলাবদ্ধতার অভিশাপ থেকে বাঁচতে অপরিকল্পিত নগরায়ন বন্ধ, দখল হয়ে যাওয়া খাল ও জলাশয় পুনরুদ্ধার এবং দুর্বল ড্রেনেজ ব্যবস্থা সংস্কারে দ্রুত পদক্ষেপ নেয়ার তাগিদ দিয়েছেন নগরবাসী। লাইবা জান্নাত, এখন, ঢাকা। রাজধানীর জলাবদ্ধতার আরও খবর জানাতে নিউ মার্কেটের ভেতর থেকে যুক্ত হচ্ছেন মেহরাব সুমন। সুমন, এখন কোন কোন এলাকায় জলাবদ্ধতা রয়েছে আর নিউ মার্কেটের জলাবদ্ধতার সর্বশেষ কী অবস্থা? সেখান থেকে কি পানি নেমে গেছে? রাতভর বৃষ্টির পর এখন একটু স্বস্তির রোদ উঠতে শুরু করেছে, আর সেই সাথে তলিয়ে থাকা রাজধানীর পানি নামতে শুরু করেছে। আমরা ইতিমধ্যে এখন দাঁড়িয়ে আছি নিউ মার্কেটে, যেখানে কিছুক্ষণ আগেও হাঁটু পানিতে তলিয়ে ছিল নিউ মার্কেটের প্রতিটা দোকান। তারা যেটি জানিয়েছে যে এই বৃষ্টির পর এখন এই নিউ মার্কেট এলাকা পানি নামতে শুরু করেছে, তবে তাদের যে ক্ষতি হয়েছে সেটা অপূরণীয়। তারা যেটি জানিয়েছে যে সামান্য বৃষ্টি হলেই যে অপরিকল্পিত নগরায়ন এবং তাদের যে দুর্নীতি করে রাখা, যে তার প্রকল্পগুলো না নিয়ে এই একটা বিব্রতকর সৃষ্টি হচ্ছে পরিস্থিতির এখানে দাঁড়িয়েছে, তার কারণেই তাদের প্রতিটা দোকানে পানি ঢুকেছে এবং তাদের ফ্রিজ এবং যে তাদের যে বিক্রয়ের জন্য যে মালামাল রয়েছে সেগুলোর অপূরণীয়টা ক্ষতি সাধন হয়েছে। আর আমরা যদি আপনাকে এখন একটু বলি যে রাজধানীর নিউ মার্কেটের পাশের যে রাস্তাটা আছে সেখানে এখন জলাবদ্ধতা বিরাজ করছে এবং সেখানে হাঁটু পর্যন্ত পানি এখনও জমিয়ে আছে। এ কারণে আপনার নিউ মার্কেটের আশপাশের যে সড়কগুলো আছে এবং যে অলিগলিগুলো আছে সেখানে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। তবে স্বস্তির খবর হচ্ছে আপনার এটাই যে রাজধানীর যে নিউ মার্কেটের যে তলিয়ে থাকা যে নিউ মার্কেট, তার পানি এখন পুরোপুরি নেমে গেছে। এখন তারা যে ময়লা আবর্জনা তারা পরিষ্কার করছে এবং তাদের যে মালামাল যেটা ভিজে ছিল তারা সেটা শুকাতে ব্যস্ত এবং যে দোকান বাইরের যে দোকানগুলো আছে সেগুলো তারা এখন খুলতে শুরু করেছে। আর রাজধানীর নিউ মার্কেটের যে স্বাভাবিক পরিস্থিতি সেটা এখন বিরাজ করছে। ক্রেতা বিক্রেতাদের যথেষ্ট সমাগম দেখা যাচ্ছে এবং বিক্রেতারা আসছেন এবং কেনাকাটা করছেন। তবে যারা বাইরে দোকান খুলে বসেছিলেন তাদের অবস্থা খুবই নাজুক, বলতে পারলে তাদের প্রায় প্রতিটা পণ্যই ভিজে গেছে বলে আমাদের জানিয়েছেন। আর এখানে আপনার যে নিউ মার্কেটের সামনে যে সড়ক, এই সড়কে এখন তীব্র যানজট বিরাজ করছে এবং তারা যেটি জানিয়েছে যে পরিকল্পিত উন্নয়নের মাধ্যমেই নগরবাসী যেন এই যানজট থেকে নাকাল পায়। গালিব, এই ছিল নিউ মার্কেট থেকে সবশেষ তথ্য। সকাল থেকে বৃষ্টি না হওয়ায় নিউ মার্কেটের ভেতরের পানি নামতে শুরু করেছে, সেটি জানাচ্ছিলেন সহকর্মী মেহরাব সুমন। এবারের ভোট আর রাতে নয়, হবে দিনের বেলায়। অবাধ ও সুষ্ঠু ভোট আয়োজনে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানান ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। সরকারি মাদ্রাসায় আলিয়ার 246তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে উপদেষ্টা আরও বলেন, ছাত্র জনতা রক্তের বিনিময়ে 54 বছর পর মানুষের অধিকার প্রতিষ্ঠার সুযোগ এসেছে। এই সুযোগ কোনোভাবেই হাতছাড়া করা যাবে না। অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সিয়ার আবরার বলেন, রাজনীতির দুষ্টচক্রে পিছিয়ে পড়ছে শিক্ষা প্রতিষ্ঠান, এজন্য শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা বোর্ডে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। এছাড়া মাদ্রাসা শিক্ষায় বড় ধরনের ঘাটতি রয়েছে। মাদ্রাসা শিক্ষাকে আধুনিক এবং যুগোপযোগী করতে পদক্ষেপ নিয়েছে সরকার। আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন করব,
fair, free, impartial and inclusive election will be held. প্রতিটি মানুষ তার নিজের ভোট দিতে পারবে। আমরা এভাবে এগিয়ে যাচ্ছি। ভোট হবে দিনের বেলা, রাতে নয়। আমরা একটা ইলেক্টেড গভর্নমেন্টের হাতে ক্ষমতা দিয়ে দায়িত্ব হস্তান্তর করে আমরা পুরোনো ঠিকানায় ফিরে যাব। যুগ্ম ছাত্র জনতার অবরোধ প্রত্যাহারের ঘোষণায় সকাল থেকে খাগড়াছড়িতে যান চলাচল অনেকটাই স্বাভাবিক হয়েছে। খুলেছে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান, জমে উঠেছে দুর্গাপূজাও। তবে এখনও সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। জেলা প্রশাসন বলছে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত 144 ধারা অব্যাহত থাকবে। আরও জানাচ্ছেন হুসাইন জিয়াদ। অবরোধ স্থগিতের পর যান চলাচল অনেকটাই স্বাভাবিক খাগড়াছড়িতে। খুলেছে দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান। বাজারঘাটে আসতে শুরু করেছে মানুষ, স্বস্তি এসেছে জনমনে। তবে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত 144 ধারা জারি রাখবে প্রশাসন। অবরোধ প্রত্যাহারের পর প্রথম দিনে চট্টগ্রাম ও ঢাকামুখী সড়কে চাপ বেড়েছে পণ্য ও যাত্রীবাহী যানবাহনের। কয়েকদিন সড়কে আটকা পড়া গাড়িগুলো গন্তব্যে পৌঁছেছে। এছাড়াও অভ্যন্তরীণ সড়কগুলোতে বেড়েছে যানবাহনের সংখ্যা। দুর্গাপূজার উৎসবে মিলিত হয়েছে পাহাড়ের সনাতন ধর্মাবলম্বীরা। পরিস্থিতি অনেকটাই ঠান্ডা, দোকানপাট সম্পূর্ণ খোলা, মানুষ যে নিরাপদে চলাফেরা করতে পারতেছে। মোটামুটি এখন তো স্বাভাবিক দিকে দেখা যাচ্ছে, গাড়ি ঘোড়া মোটামুটি চলতেছে। অবরোধ তুলে নেওয়ার কারণে এখন মোটামুটি মানুষজন বের হচ্ছে একটু। খাগড়াছড়ি সদর ও আশেপাশের এলাকায় কড়া পাহারা বসিয়েছে সেনাবাহিনী ও বিজিবি। চলছে তল্লাশি। অবরোধ প্রত্যাহার হলেও যে কোনো সময় পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কায় সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। সম্প্রীতি বজায় রাখতে পাহাড়ি বাঙালি সবাইকে সহনশীল থাকার পরামর্শ তাদের। আমি বলতে পারি রাঙামাটি এবং বান্দরবনে যে আগামী কয়েকদিনের মধ্যে এটা ঘটবে না, সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। আমরা এই ইপিডিএফ এবং তার অঙ্গ সংগঠন সমূহকে আহ্বান জানাই সবসময় যে পরিস্থিতি শান্ত রাখুন, এবং বাংলাদেশ সেনাবাহিনী সবসময় এই অঞ্চলকে স্থিতিশীল রাখার জন্য চেষ্টা করে যাচ্ছে। এদিকে গুইমারায় বসতঘর ও দোকানপাট পুড়িয়ে দেয়ায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় তালিকা করেছে প্রশাসন। সুষ্ঠু তদন্তের পাশাপাশি আলোচনার টেবিলে যুগ্ম ছাত্র জনতার দাবি মেনে নেওয়ার আশ্বাস প্রশাসনের। এখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পাশে দাঁড়ানোর জন্য, পুনর্বাসনের জন্য তাদের একটি বিষয় ছিল, সেটি নিয়ে আমরা আজকে কাজ শুরু করছি। আশা করছি আমরা আলোচনার টেবিলে এটি সমাধান করব এবং তারাও সুবিবেচনা উপযুক্ত সিদ্ধান্ত নেবেন। গতকাল রাতে অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেয় যুগ্ম ছাত্র জনতা। গত 23 সেপ্টেম্বর মারমা তরুণী ধর্ষণের ঘটনার পর থেকেই নানা কর্মসূচিতে উত্তাল হয় খাগড়াছড়ি। গুইমারায় সংঘর্ষে প্রাণ হারান 3 জন। পুড়িয়ে দেয়া হয় দোকানপাট, বসতঘর। তবে অবরোধ স্থগিত হলেও আতঙ্ক পুরোপুরি কাটেনি পাহাড়ি পাড়াগুলোতে। এ সময় পাহাড়ি বাঙালির সম্প্রীতি বাড়ানো জরুরি বলছেন স্থানীয়রা। হুসাইন জিয়াদ, এখন খাগড়াছড়ি। এবার আন্তর্জাতিক খবর। ফিলিপিন্সের মধ্যাঞ্চলে শক্তিশালী 6.9 মাত্রার ভূমিকম্পে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 69 জনে। আহত আরও 1.5 শতাধিক মানুষ। উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। ধসে পড়েছে বেশ কয়েকটি ভবনও। ভূমিকম্পের পর 6 শতাধিক আফটারশক রেকর্ড করা হলেও সুনামির ঝুঁকি নেই। বিস্তারিত প্রতিবেদনে। সুপার টাইফুন রাগাসার আঘাত কাটিয়ে না উঠতেই আবারও দুর্যোগের মুখে ফিলিপিন্স। স্থানীয় সময় রাত 10টার দিকে হুট করেই কেঁপে ওঠে মধ্যাঞ্চলীয় বেশ কয়েকটি শহর। 6.9 মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাতে লোকজন আতঙ্কে রাস্তায় বেরিয়ে আসে। জীবন বাঁচাতে দিকবিদিক ছুটোছুটি শুরু করে বাসিন্দারা। দেশটির সেবু প্রদেশের বোগো উপকূলে আঘাত হানে এই ভূমিকম্প। উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় 10 কিলোমিটার গভীরে। ভূমিকম্প পর্যবেক্ষক সংস্থাগুলো জানিয়েছে ভূমিকম্প আঘাত হানার পরই 6 শতাধিক আফটারশক রেকর্ড করা হয়। অন্যান্য কয়েকটি প্রদেশেও যার প্রভাব পড়ে। এতে হতাহত হয় কয়েকশো মানুষ। ভূমিকম্পের আঘাতে মুহূর্তের মধ্যেই বিদ্যুৎবিহীন হয়ে পড়ে গোটা অঞ্চল। ধসে পড়ে বহু ভবন ও স্থাপনা। 34 লাখ বাসিন্দার সেবু প্রদেশ ফিলিপিন্সের সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্পট। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে সেবুর উত্তরাঞ্চলে। এলাকাটিকে দুর্যোগপূর্ণ ঘোষণা করেছে ফিলিপিন্স সরকার। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় শত বছরের পুরনো একটি গির্জাসহ বহু ভবন ধসে পড়েছে। সেতুতে থাকা মোটরসাইকেল আরোহীরা প্রাণ বাঁচাতে রেলিং ধরে আঁকড়ে আছেন। এছাড়া শপিং মলের ছাদ ধসে মারা গেছেন বেশ কয়েকজন।
ফাটল দেখা দিয়েছে বিভিন্ন শহরের সড়ক মহাসড়কে। ধসে পড়া ভবনের নিচে চাপা পড়ে আছে বহু মানুষ। মরদেহ উদ্ধারের পাশাপাশি চলছে জীবিতদের সন্ধান। নিখোঁজ অনেক বাসিন্দা। আহতদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে স্থানীয় হাসপাতালগুলো। অনেক বাসিন্দা আতঙ্কে রাত কাটিয়েছেন রাস্তায় ও খোলা আকাশের নিচে। প্রশান্ত মহাসাগরের রিং অফ ফায়ারে অবস্থান করায় ফিলিপিন্সে ভূমিকম্প অনেকটা নিয়মিত ঘটনা। 2013 সালে সেবু ও বোহল দ্বীপে শক্তিশালী ভূমিকম্পে প্রাণ হারিয়েছিলেন শতাধিক মানুষ। তানভীর জনি, এখন বিশ্ব। শেষ করছে এখন দুপুর। তবে তার আগে শিরোনামগুলো আরও একবার। বিসিবি নির্বাচন পাতানো খেলার অংশ অভিযোগ তামিম ইকবালের। মনোনয়ন প্রত্যাহার করে ফিক্সিং বন্ধের দাবি সরে দাঁড়ালেন বিএনপিপন্থী প্রার্থীরাও। আপনারা বলেন বড় গলায় যে বাংলাদেশে ফিক্সিং বন্ধ করা লাগবে, আগে ইলেকশনের ফিক্সিং বন্ধ করেন, পরে ক্রিকেটের ফিক্সিং বন্ধ করার চিন্তাটা করি। আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে জনগণ, বলছেন বিএনপি নেতারা। কার্যক্রমের নিষেধাজ্ঞা প্রত্যাহারের সুযোগ নেই, জানালেন আইন উপদেষ্টা। কয়েকটি দলের সমন্বয়ে আসছে মধ্যম পন্থার নতুন রাজনৈতিক জোট। কর্মসূচি ও ইস্যু ভিত্তিক বার্তায় নির্ভর করবে সফলতা, বলছেন বিশ্লেষকরা। রাজধানীতে নিম্নচাপের প্রভাবে বৃষ্টির পর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, ভোগান্তি। আগামী 3 দিন সারা দেশেই বৃষ্টির পূর্বাভাস। কয়েকবারে পানি উঠে মানে পানি নামতেছে না। দোকানে পানি উঠলে ফ্রিজ নষ্ট হয়, জিনিসপত্র নষ্ট হয়। বিসর্জনের আগে দেবী দুর্গাকে মন ভরে দেখার দিন নবমী। মণ্ডপে উৎসবের আমেজ, চণ্ডীপাঠ, মহাস্নান আর ভোগ আরতিতে ভক্তদের আরাধনা। দেবীর কাছে প্রার্থনা এটাই, অশুভ যা কিছু আছে তা সব দূরে যাক। দেশ থেকে এই মহামারী দুর্যোগ এই জন্য তিনি আমাদের মুক্তি দেয়, এটাই আমাদের মা দুর্গার কাছে প্রার্থনা। এই ছিল এখন দুপুরের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.ekhon আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon।